ই কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স। পণ্যের দ্রুত প্রচার চালানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা। সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। এবং সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ভোলায় চলছে ইলিশ নিধনের মহোৎসব। অবাধে চলছে কেনাবেচাও, বন্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টহল জোরদার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স বা এফ কমার্স। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ক্রেতাদের কাছে দ্রুত পণ্যের প্রচারণা চালানো সম্ভব হচ্ছে বলেও মনে করছেন এফ কমার্সের উদ্যোক্তারা। আর অনলাইন মার্কেটের স্বল্প পুঁজির এই নতুন উদ্যোক্তাদের জন্য সঠিক ব্যবসায়িক নীতিমালা তৈরির পাশাপাশি সব রকমের সহায়তার কথা জানিয়েছে বেসিস। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। নতুন উদ্যোক্তারা তো বটেই, বিশ্বের বড় মাপের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এখন তাদের পণ্যের প্রচারে ব্যবহার করছে ফেসবুক। আর ফেসবুক ভিত্তিক এই ই কমার্সই এখন পরিচিত এফ কমার্স হিসেবে। অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ব্যক্তিগত উদ্যোগে এবং স্বল্প পুঁজিতে অনেকেই এখন এফ কমার্স বা ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন, দিচ্ছেন নানাবিধ সেবাও। ইনভেস্টমেন্ট ছিল খুবই কম, যে আমাদের পক্ষে রিটেল স্টোর নিয়ে শুরু করার এফিশিয়েন্ট ইকোনমিক ডিসিশন ছিল না। সো আমরা যেটা করলাম যে ফেসবুকে আমাদের খরচ নাই, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে এখান থেকে ফ্রেন্ডদের মাঝখানে সেল করতে পারতেছি। 1,500-2,000 পিস টি শার্ট সেল হয়। যদি আমি এটা টাকার ইয়েতে ধরি তাহলে লাইক 5 to 6 লাখ টাকা। এক জরিপে দেখা গেছে দেশে বর্তমান ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 1,18,00,000, যাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে এফ কমার্স ভিত্তিক প্রায় 2200 অনলাইন শপ। তাই নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এ খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন প্রতিষ্ঠিত ই কমার্স উদ্যোক্তারা। উদ্যোক্তার জন্য আসলে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট, সে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছে এবং ক্লায়েন্টদেরকে সরাসরি পৌঁছাতে পারছে। তো এই জন্য আসলে আমাদের নর্মালি সাধারণ একটা দোকান করতে যা টাকা লাগতো সেই টাকাটা তার সেভ হয়ে যাচ্ছে এবং সে তার বিপণনটাও ফেসবুকের মাধ্যমে করতে পারছে। তবে স্বল্প পুঁজিতে এফ কমার্স দিয়ে শুরু হলেও ক্রেতাদের সুবিধার্থে ও ব্যবসা বাড়াতে উদ্যোক্তাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইট নির্মাণ জরুরি বলে মনে করছে তথ্য প্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এফ কমার্সকে এগিয়ে নিতে চাই এবং আমাদের প্রত্যেকটা যারা কোম্পানিগুলো আছে তারা যাদের একটা ফেসবুক ফ্যান পেজ থাকে, তারা যাদের ই কমার্স সাইট থাকে, সেই ব্যাপারে তাদেরকে আমরা টেকনিক্যাল সহায়তা দেব এবং তাদেরকে আমরা মার্কেটিং করারও ট্রেনিং প্রদান করব। তবে ফেসবুকের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিশেষ পেমেন্ট সিস্টেম চালু সম্ভব হলে এ খাত আরও সম্প্রসারিত হবে বলেও মনে করছে বেসিস। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নিজেকে মনের মতো করে সাজাতে নারীদের স্রোত এখন ফ্যাশন হাউসমুখী। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন দোকানিরাও। বরাবরের মতো দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে থাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড় সবখানি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবি নিয়ে আব্দুল হাদের প্রতিবেদন। দিন বা রাত বলে কথা নেই, রমণীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি ফ্যাশন হাউসে। পছন্দের পোশাক কিনতে তারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। মনের মতো পোশাকটি যাতে ফুরিয়ে না যায় সেজন্য আগে ভাগেই সংগ্রহ করছেন। স্বাদ ও সাধ্যের মধ্যে সব পাওয়ায় স্বস্তির ছাপ অনেকের মধ্যে। অনেক সময় দেখা গেল সাইজ হবে না, সাইজটা পাবো না, সেজন্য আগেই নিয়ে আসলাম। বা যেটা পছন্দের শাড়িটা এটা যদি আগেই বিক্রি হয়ে যায় সেজন্য আগেই দেখতে আসলাম আর কি। কোয়ালিটিটা ভালো দেখে আমরা এখানে আসি, প্লাস সব জিনিসগুলো এক জায়গায় পাচ্ছি, আমি ভালো ব্র্যান্ডের পাচ্ছি। বাঙালিদের তো প্রধান সামাজিক উৎসব বৈশাখ, পহেলা বৈশাখ। আমাদের অনেক প্রোগ্রাম হয়, আমি নাচে তো শিখি, নাচেরও অনেক প্রোগ্রাম করি, আমরা অনেক বেরোয়া হয়। ঈদ, পূজা কিংবা বড়দিন ধর্মীয় উৎসব হলেও সব বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই একটু ভিন্ন আঙ্গিকে নিজেকে সাজান সবাই। এক্ষেত্রে বাংলার নারীরা এগিয়ে। মনের রঙে সাজতে কেউ কিনছেন বাসন্তী রঙের শাড়ি, আবার কেউ ভিন্ন কিছু। ড্রেস কিনছি, বৈশাখ
খুব ভালো লাগে। বৈশাখের জন্য তো শাড়ি কিনবো, রেড কালারের মাঝে সাদার মাঝে যেগুলো চয়েস হয় সেগুলো কিনবো। শাড়িটা আমার চয়েস হয়েছে, এটা আমাদের সাধ্যের মধ্যে, তাই এটা কিনবো আমি। গত কয়েক মাসের ক্ষতি কমাতে কম মূল্যে পণ্য ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বিক্রি ভালো হয় দারুণ খুশি তারা। গত 2-3 মাস ধরে আমাদের হরতাল ছিল, সেজন্য আমাদের অনেকটা ক্ষতি হয়েছে। সাপোজ আমাদের ক্ষতি হওয়ার কারণে আমাদের অনেকটা মানে প্রাইসগুলো আর কি রিজনেবল প্রাইসে দিচ্ছি, কারণ ক্ষতিগুলো পূরণ করার জন্য। পহেলা বৈশাখ প্রিয়জনের সাথে কাটাতে প্রচুর প্রবাসীও দেশে এসেছেন। সেটি মাথায় রেখে এবার দ্বিগুণ কালেকশন রাখা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পয়লা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন ভোলার জেলেরা। জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইলিশ নিধনের মহোৎসবে মেতে উঠেছেন তারা। নিষেধাজ্ঞার মধ্যেই মাছঘাট ও হাট বাজারগুলোতে প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। তবে ইলিশ ধরা বন্ধ করতে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলেও জানিয়েছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রূপালী ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনার 90 কিলোমিটার ও তেতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথম দিকে কিছুটা শিথিল থাকলেও পহেলা বৈশাখের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেপরোয়া হয়ে উঠেছেন জেলেরা। ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় ও দাম বেশি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকারে নেমে পড়েছেন। বড় ইলিশের কেজি 2 থেকে 2,500 টাকা ও ঝাটকা 500 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে জেলেরা বলছেন সংসার চালানোর জন্য নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরতে বাধ্য হচ্ছেন তারা। কামরাজ্য হইতে আসে না, মানুষজন টিকিয়ে রাখতে পারতে আসে না, এই জন্য অথচ আমরা এই মাছগুলা ধরতে আসছি। টানে ধরি আবার যাই আর ধরে 3 দাদন ফেদন আনছি। আমরা কি খেয়ে বাঁচু, বাজারের নিরাপত্তা কেউ দেয় না। পুলিশ কোস্টগার্ড অভিযান দেয় কিন্তু জেলেরা সে অভিযান মানে না, তারা রাতের আধারও নদীতে মাছ ধরে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে জেলেদের ইলিশ শিকার বন্ধে কোস্টগার্ড অতিরিক্ত 7টি আউটপোস্ট স্থাপন ও টহল বৃদ্ধি করেছে বলে জানালেন এই কর্মকর্তা। অতিরিক্ত 7টি আউটপোস্ট স্থাপন করত অধীনস্থ সকল বেস, স্টেশন ও আউটপোস্ট কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছে স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা বলেন মাছ ধরা রোধে চেষ্টা চলছে। মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ বাহিনী নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এই মাছ ধরা বন্ধ রোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় কোস্টগার্ড 8 কোটি 3 লাখ মিটার অবৈধ জাল, 90,000 কেজি ইলিশ ও 11টি ট্রলার জব্দ করেছে। আটক করেছে 34 জন জেলেকে। সময় সংবাদ, ভোলা। বাগেরহাটের মোড়লগঞ্জের পতিত জমিতে এবার সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। অনাবাদি জমিতে অল্প খরচে অধিক ফলন হওয়ায় সূর্যমুখী চাষে দিন দিন উৎসাহ বাড়ছে কৃষকদের। স্বাস্থ্যকর ভোজ্য তেল হিসেবে বাজারে সূর্যমুখীর বীজের অধিক চাহিদা থাকায় লাভবান হচ্ছে তারা। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ ভূমিতে ছেয়ে থাকা এ ফুল কেবল অপার সৌন্দর্যই নয়, অর্থকরী ফসল হিসেবেও এর চাহিদা রয়েছে কৃষি অর্থনীতিতে। ভোজ্য তেলের উৎস হিসেবে 1975 সাল থেকে এ ফুলের চাষ শুরু হয় বাংলাদেশে। আর এরই ধারাবাহিকতায় এবারের মৌসুমে বাগেরহাটের মোড়লগঞ্জের প্রায় 500 একর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। দক্ষিণাঞ্চলের লবণাক্ত অনাবাদি জমিতে সূর্যমুখী চাষে সেচ লাগে 2 থেকে 3 বার। 11 থেকে 12 হাজার টাকা খরচে প্রতি একর জমিতে 25 থেকে 30 মণ সূর্যমুখীর বীজ পাওয়া যায়। মন প্রতি বীজ বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়, যা বিক্রি করে প্রায় 30,000 টাকা লাভ থাকছে চাষিদের। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভাগ্য পরিবর্তনের আশায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন ঘূর্ণিঝড় সিডর ও আয়লায় ক্ষতিগ্রস্ত মোড়লগঞ্জের কৃষকরা। আমি ভালো ফুল পাইছি, আমি আরো ভবিষ্যতে আরো করার আশা আছে, আমি বাম্পার ফলন পাবো। ফুলের চাষ করে যে ফল আমরা দেখতেছি বর্তমানে, তাতে গত বছর যা পাইছি তার চেয়ে 3 গুণ বৃদ্ধি পাবে আশা করি। মাটিতে আমরা পরিশ্রম করতে পারলে আমরা অনেক অনেক লাভবান হতে পারবো। বেলেদোআঁশ মাটিতে সূর্যমুখীর উৎপাদন ভালো হয় মোড়লগঞ্জের 3 শতাধিক কৃষক এবার লাভবান হবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। তেল কৃষকরা ভাঙা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারে, যার ফলে তারা এই দিকে এখন ঝুঁকে পড়ছে। আগামীতে হয়তো এই সূর্যমুখী এবং ভুট্টা চাষ আরো বৃদ্ধি পাবে বলে আশা করছি। তেল উৎপাদন ছাড়াও হাঁস মুরগির খাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে সূর্যমুখীর বীজ।
সময় সংবাদ, বাগেরহাট। চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় থাকলে 2035 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার 4% নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। শনিবার রাজধানীর বিআইবিএম অডিটোরিয়ামে এসএমই খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা শীর্ষক এক সেমিনারে কথা বলেন তিনি। দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী ও সম্মিলিত কেন্দ্রীয় পরিকল্পনা জরুরি বলেও মত দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া নতুন ভ্যাট আইনে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যাটের আওতামুক্ত রাখা হচ্ছে বলেও জানান তিনি। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশের যে দারিদ্র্য যে হারে কমছে, সামাজিক উন্নয়নের যে এখনো পর্যন্ত যে সামাজিক উন্নয়নের সূচকগুলো অত্যন্ত ইতিবাচক, এবং আমরা যে স্থিতিশীলতা যেভাবে ধরে রেখেছি এত প্রতিকূলতা সত্ত্বেও, মানুষের তৈরি প্রতিকূলতা, প্রকৃতির তৈরি প্রতিকূলতা, এগুলো সত্ত্বেও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার প্রবৃদ্ধির দৌড়ে, আমরা হিসেব করে দেখেছি 2035 সাল নাগাদ আমাদের দারিদ্র্যের হার মাত্র 4% নেমে আসবে যদি আমরা এই প্রক্রিয়াতে এখন যেভাবে চলতে পারি, 7% উপরে যদি প্রবৃদ্ধি অর্জন করতে পারি। দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্বব্যাংক। রাজধানীর আগারগাঁয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। The new development banks that are showing up internationally today. There's the BRICS New Development Bank, that's what it's actually called, and then there's also the Asian Infrastructure Investment Bank, the AIIB, which Bangladesh has agreed to join and which is being led by China. And what I want to say is that the World Bank actually welcomes the presence of these new development financing institutions. For a couple of reasons. The first and most important reason is that our own estimate of the development financing needs annually over the next decade or so is that we will need about $1.5 trillion a year to meet those needs. That's a huge amount of money, much more than the World Bank, or frankly the World Bank and all the multilateral development banks that currently exist could possibly provide. So we welcome the entry of new players who will help to fill the financing gap that has chronically existed. And the second reason is because our objective as the World Bank Group is indeed to end extreme poverty and boost shared prosperity. And if those are your objectives, how can you possibly oppose competition? If we're all competing to end poverty and to enhance prosperity, the more competitors that we have in achieving those objectives, the better off we are. So I just wanted to mention that very quickly because it's been in the news quite a bit lately, and we're often asked for our views on that. Another thing I wanted to mention, which I'm sure Zahed will talk about later, but which will also be a topic of conversation in the Development Committee at the spring meetings, is the impact of the reduction in oil prices over the last 8 months. দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্বব্যাংক। আর রাজধানীর আগারগাঁয়ে সংস্থাটির সেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ভ্রমণ পিয়াসু দর্শনার্থীদের উপস্থিতিতে শেষ দিনে জমে উঠেছিল পর্যটন বিষয়ক মেলা ঢাকা ট্রাভেল মার্ট 2015। বিদেশ ভ্রমণের পাশাপাশি দেশে বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণে এ মেলায় ছিল আকর্ষণীয় ছাড়। গেল কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। কম খরচে দেশে কিংবা দেশের বাইরে ঘুরতে যাওয়ার নানা অফার নিয়ে বসে এ মেলা। ভ্রমণ পিয়াসু দর্শনার্থীরা বিভিন্ন ট্রাভেল এজেন্টদের সঙ্গে কথা বলে জেনে নেন ভ্রমণ বিষয়ক নানা তথ্য। ইনবাউন্ডের সাথে সাথে আউটবাউন্ডেও ট্রাভেল করতে চাচ্ছে, সে অনুসারে আউটবাউন্ডের অনেক প্যাকেজ যেগুলো আছে যেগুলো চোখে পড়ার মতো। তাদের সহযোগিতা, তাদের অফার অনেক সুলভ। যারা ভ্রমণ পিয়াসী তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই। আমরা এখানে 2 ফ্যামিলি, আমাদের 8 জন
8 জনের মধ্যে 3000 টাকা করে বেঁচে গেলে ওটা দিয়ে হয়তো একটা সাইট সিন আমাদের হয়ে যাবে। আর অংশগ্রহণকারীদের অনেকেই জানান মেলা ছাড়াও ভ্রমণ পিয়াসুদের জন্য ছিল বিভিন্ন তথ্য। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যারা বিদেশে যেতে চান তাদের জন্য মেলায় ছিল তথ্য জানার সুযোগ। গুড পেশেন্ট কেয়ার উইথ অ্যাফোর্ডেবল প্রাইসেস আমরা প্রদান করে থাকি সার্ভিসেস। সর্বোচ্চ সুযোগ সর্বনিম্ন রেট দিয়েছি আমরা। যে দেশে আপনারা যেতে চান যারা, তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে যেতে পারবে। আমাদের অল প্যাকেজ থেকে আমরা 5% ডিসকাউন্ট অফার করছি প্রত্যেকটা গেস্টের জন্য। আমাদের সিশেলের যে কোনো ব্রাঞ্চে যে কোনো প্রোগ্রাম করলে আমরা একটা হানিমুন স্যুট ফ্রি দিচ্ছি। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে সড়কপথে চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে আকাশপথ। মেলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান যাত্রীদের জন্য ছিল নানা অফার। মেলা উপলক্ষে 7টা সেক্টর, ইন্টারন্যাশনাল 7টা সেক্টরে 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আমাদের ঢাকা থেকে যশোরের ফেয়ার হচ্ছে 3800, আর ঢাকা থেকে চিটাগংয়ের ফেয়ার হচ্ছে 4000, ঢাকা থেকে সৈয়দপুর 3500। আমরা ইন্টারন্যাশনাল রুটে নতুন করে পুনরায় চালু করতে যাচ্ছি। ব্যাংকক এবং সিঙ্গাপুর অপারেশন আমাদের আগে ছিল। মেলায় আসা দর্শনার্থীরা জানান বিদেশ ভ্রমণের পাশাপাশি দেশের দর্শনীয় স্থানে ভ্রমণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ সুবিধা চান তারা। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো 4 দিন ব্যাপী আয়োজিত তৃতীয় 7 রিং সিমেন্ট প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2015। এ উপলক্ষে শনিবার রাজধানীর আর্মি গলফ ক্লাব মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 7 রিং সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা, সেলস অ্যান্ড মার্কেটিং জেনারেল ম্যানেজার আসাদুল হক সুফিয়ানি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারের আজ কোন পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে আজ প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $57.88 দরে, প্রতি অউন্স স্বর্ণ 1201.90 ডলার ও রূপা প্রতি অউন্স বিক্রি হচ্ছে $16.55 আন্তর্জাতিক বাজারে আজ প্রতি পাউন্ড সয়াবিন তেল বিক্রি হচ্ছে 31.9 দরে, প্রতি টন চিনি $365.60 ও প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে 526.50 সেন্টে। এছাড়া প্রতি পাউন্ড কফি 135.10 সেন্ট, প্রতি পাউন্ড তুলা 65.6 সেন্ট এবং প্রতি বুশেল ভুট্টা পাওয়া যাচ্ছে 377 সেন্ট দরে। দর্শক, এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলার কেনা হচ্ছে 77 টাকা 30 পয়সা ও বিক্রি হচ্ছে 78 টাকা 30 পয়সা দরে। ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড কেনা হচ্ছে 112 টাকা 80 পয়সা ও বিক্রি হচ্ছে 116 টাকা 80 পয়সা দরে। একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে 80 টাকা 50 পয়সা ও বিক্রি হচ্ছে 84 টাকা 50 পয়সা দরে। এছাড়া ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য 1 টাকা 17 পয়সা ও বিক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা। দেশে আজ সৌদি আরবের মুদ্রা রিয়াল কেনা হচ্ছে 19 টাকা ও বিক্রি হচ্ছে 20 টাকা করে। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম কিনতে খরচ পড়ছে 18 টাকা আর বিক্রি হচ্ছে 19 টাকা 20 পয়সায়। মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত কেনা হচ্ছে 21 টাকা 50 পয়সা ও বিক্রি হচ্ছে 23 টাকায়। এছাড়া সিঙ্গাপুরের ডলার 58 টাকায় কেনা হচ্ছে ও বিক্রি হচ্ছে 7 টাকায়। দর্শক, বিদেশি বাণিজ্যে আন্তর্জাতিক প্রভাবক সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সেমিনারে বিভিন্ন বিদেশি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ অংশ নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এবং বিআইবিএম এর ডিরেক্টর জেনারেল ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। এছাড়া সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে যে আইসিসি নামে যে সংগঠনটি রয়েছে তারা আজকে মূলত একটি সেমিনারের আয়োজন করেছে এবং এই সেমিনারটি হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর অর্থাৎ কি কি বিষয়গুলো খুব বেশি কার্যকর এবং বিনিয়োগ আকর্ষণ করার জন্য, রপ্তানি এবং আমদানি বৃদ্ধি করার জন্য এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য যে ধরনের ফ্যাক্টরগুলো মূলত কাজ করে সেই ধরনের ফ্যাক্টরগুলো নিয়ে জানানোর জন্য এবং আলোচনা করার জন্য
মূলত এই সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারটির আয়োজন করেছে মূলত 4টি সংগঠন মিলে আজকে এই সেমিনারটি আয়োজন করেছে। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশ, তারপর ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, যেটি BIBM নামে আমরা চিনি যাদেরকে। তো সবকিছু মিলে যেটি হয়েছে যে আজকে মূলত সেমিনারটির শুরু হয়েছে কিছুক্ষণ আগেই এবং এই সেমিনারে বিদেশি অতিথিরা যেমন রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রয়েছেন, পাশাপাশি রয়েছেন দেশের এই 4টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পাশাপাশি রয়েছেন আজকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর নাজনীন সুলতানা, তিনি রয়েছেন বাংলাদেশের মিনিস্ট্রি অফ কমার্স অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের যে সিনিয়র সেক্রেটারি হেদায়েতুল্লাহ আল মামুন, তিনি রয়েছেন। তারপরে এখানে বিদেশি কিছু মেহমান রয়েছেন। ফ্যাক্টর চেইন ইন্টারন্যাশনাল নেদারল্যান্ডসের যে সংগঠনটি, সেটির যে প্রতিনিধিত্ব করছেন মিসেস ডেনিয়েলা বনজানিনি, তিনি এখন বক্তব্য রাখছেন। তো এই সেমিনারটির যে মূলত উদ্দেশ্য যেটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশি যে বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে, বাংলাদেশি পণ্যগুলো রপ্তানির ক্ষেত্রে এবং বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে এশিয়ার যে দেশগুলো এখন বর্তমানে গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার মধ্যে বাংলাদেশ এখন এমার্জিং টাইগার হিসেবে পরিচিতি লাভ করেছে। তো সবকিছু মিলিয়ে এই বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ বাণিজ্য সম্ভাবনা, সেই সম্ভাবনাকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য যে ধরনের বিষয়ে গুরুত্ব আরোপ করা উচিত, নজর দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে। তো বিদেশি অতিথিরা যারা রয়েছেন তারাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং এই বিনিয়োগ বাড়ানোর জন্য আমদানি রপ্তানি কার্যক্রম সঠিকভাবে করার জন্য যেই দিকগুলো সংস্কারের দরকার অথবা যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো ঠিকমতো কাজ করছে না, সেই সিস্টেমগুলো যাতে ঠিকমতো কাজ করে সেগুলো আরো কি কি বিষয়ে নজর দেওয়া দরকার এগুলো নিয়ে বক্তব্য রাখবেন। এবং সেমিনারটি যেহেতু মাত্র শুরু হয়েছে, এটি দুপুর নাগাদ চলবে। এখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এসে বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আমরা এখনো শুনবো। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই ধরনের একটি সেমিনার আসলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে এখানকার যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই যে মোটামুটি যদি বলতে হয় যে সবকিছু মিলিয়ে সেমিনারটি আসলে আমরা পুরোপুরি শোনার পরই আসলে বুঝতে পারবো যে আরো কি কি বিষয় আলোচনা হলো এবং সেসব বিষয় আপনাদের জানিয়ে দিতে পারবো। মোটামুটি এই ছিল আমার হাতে। জি দর্শক, বিদেশি বাণিজ্যে আন্তর্জাতিক প্রভাবক সংক্রান্ত এক সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICC, আর সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ তাজুব। 12 মাসের জন্য রাশিয়ার সাথে গ্যাস সরবরাহের চুক্তি করবে ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠান নাফটোগ্যাস। এ বিষয়ে বার্লিনে ইউরোপিয়ান কমিশনের সদস্যদের সাথে চলতি সপ্তাহে বৈঠকে বসবে ইউক্রেন। নাফটোগ্যাসের প্রধান নির্বাহী অ্যান্ড্রি কবল্ট এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আরো বলেন, $600 কোটি গ্যাসের জন্য ইউক্রেনের অর্থ সহায়তা প্রয়োজন $1500 কোটি। আর এর জন্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। এর আগে ঘাটতি এড়াতে 3 মাসের জন্য রুশ জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রমের সাথে 3 মাসের জন্য গ্যাস সরবরাহের চুক্তি করেছে ইউক্রেন। তবে রাশিয়া এবং ইউরোপিয়ান কমিশনের সাথে বৈঠকে বসছে শীতের জন্য ইউরোপীয় গাজপ্রমের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চায় ইউক্রেন। Alessandro Tentori is global head of rate strategy at Citi. Threat of disruption to gas flow through the region could hurt the EU too. It gets about a third of its gas supply. ব্রিক্স ব্যাংকের $100 বিলিয়ন রিজার্ভ বিশ্ব অর্থনৈতিক মন্দার ধকল সামলাতে সদস্য দেশগুলোকে সহায়তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এছাড়াও এর মাধ্যমে বিশ্বে একটি বিকল্প বাজার ব্যবস্থা তৈরি হবে বলেও মনে করেন তিনি। সম্প্রতি রাশিয়া এক মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি একথা বলেন। 2014 সালের 15 জুলাই ব্রিক্স ব্যাংক গঠনে চুক্তি সই করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না ও দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে পশ্চিমাদের আধিপত্য এড়িয়ে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখা সম্ভব হবে বলেও মনে করছে সদস্য দেশগুলো। ব্রিক্স ব্যাংকের সদস্য দেশগুলোর মোট জিডিপি $15 ট্রিলিয়ন বেশি, যা বর্তমান বৈশ্বিক জিডিপির 14.6%। হঠাৎ করেই মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান বেড়েছে 3%, যা গেল 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়াও ইউরোর বিপরীতে 4% দর বেড়েছে রুবলের।
এর মধ্য দিয়ে চলতি বছরে এখনো পর্যন্ত 15% বাড়ল রুবলের মান। এমন পরিস্থিতিতে আরও 10 থেকে 15% দর বাড়তে পারে বলেও মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে রুবলের দর ওঠানামার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করছেন তারা। টানা লোকসান গুণে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেনারেল মোটরস। আর দেশটিতে গাড়ি নির্মাণ কার্যক্রম কমিয়ে দিয়েছে ফোর্ড এবং নিশানের মতো আন্তর্জাতিক অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এমন অবস্থায় গাড়ি শিল্পে স্থিতিশীলতা ফেরাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন অটোমোবাইল শিল্প সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর ধরে রমরমা ব্যবসা চালিয়ে গেলেও এখন অনেকটাই ক্রেতা শূন্য রাশিয়ার গাড়ির শোরুমগুলো। ইউক্রেন সংকট সহ জ্বালানি তেলের দরপতনের কারণে রুবলের মান কমায় 2014 সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে আশঙ্কাজনক হারে কমে গেছে গাড়ি বিক্রির পরিমাণ। কারণ দেশের অর্থনীতির মতো গ্রাহকদের আয় কিংবা সঞ্চয়েরও এখন বেহাল দশা। জানুয়ারিতে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে 20%, আর ফেব্রুয়ারিতে কমেছে 38%। চাহিদা না থাকায় গাড়ি বিক্রি এখন অর্ধেকে নেমে এসেছে। বাজারে এখন অনেক গাড়ির মজুদ রয়েছে, কিন্তু গাড়ি বিক্রি হচ্ছে না বললেই চলে। ক্রমাগত লোকসান গুণে রাশিয়া থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস। আর কোম্পানিটির এমন পদক্ষেপ বেকার করে দিতে পারে অন্তত 1200 কর্মীকে। এছাড়াও দেশটিতে গাড়ি নির্মাণ কমিয়ে দিয়েছে ফোর্ড এবং নিশান। তবে তারপরও আশা ছাড়তে নারাজ রুশ কর্তৃপক্ষ। আমাদের পূর্বাভাস কিছুদিনের মধ্যেই গাড়ির বাজার আবার আগের অবস্থানে ফিরে যাবে। 2012 সালে গাড়ির বাজার ঠিক যেমনটা চাঙ্গা ছিল 2020 সাল পর্যন্ত তেমনটাই থাকবে। তবে গাড়ির বাজারের বর্তমান অবস্থার জন্য শুধু বহির্বিশ্বের প্রভাব দায়ী নয়, অভ্যন্তরীণ কিছু সীমাবদ্ধতাও এজন্য অনেকাংশে দায়ী। তবে দু একটা ব্র্যান্ড ব্যবসা গুটিয়ে নিলেও বাকি ব্র্যান্ডগুলোর সিদ্ধান্ত নির্ভর করবে বাজার পরিস্থিতির উপর। তাই এ খাতে স্থিতিশীলতা ফেরাতে রুশ সরকারের শিগগিরই কোনো উদ্যোগ নেওয়া উচিত বলে মত সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। কর সংক্রান্ত দুর্নীতির ঘটনায় এইচএসবিসি ব্যাংকে প্রায় 100 কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স। 2006 ও 2007 সালে বিপুল সংখ্যক গ্রাহককে অবৈধভাবে কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ব্যাংকটিকে জরিমানা করেছে দেশটি। এইচএসবিসির সাবেক কর্মচারী ও কম্পিউটার বিশেষজ্ঞ হার্ভে ফেলসিয়ানি 2007 সালে কর দুর্নীতির এসব নথিপত্র ফাঁস করে দেন। ব্যাংকটির জালিয়াতির আর্থিক পরিমাণ প্রায় 200 কোটি ইউরো বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন ফরাসি ম্যাজিস্ট্রেটরা। এদিকে একই অভিযোগে জার্মানির ডাচ ব্যাংকের বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে ফ্রান্স। Stay one step ahead of the law, settle with authorities over the LIBOR manipulation scandal. Deutsche Bank says it continues to work with authorities, but there could be more trouble ahead. The bank, which is দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ব ব্যাংক। রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুঃখিত দর্শক, এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশের বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলির ভিত্তিতেই করা হয়েছিল। পরে বছর যখন গড়িয়ে যেতে থাকে তাতে মনে হচ্ছিল যে অর্থনীতিতে রিকভারির হারটা আরো বেশি, আমরা যা ধরেছি তার চেয়ে বেশিও হতে পারে, কারণ অনেকগুলো সূচকে বেশ ইতিবাচক কিছু প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে আপনার পেট্রোলিয়াম প্রবৃদ্ধি অনেক উচ্চ ছিল, ফার্টিলাইজারের ইম্পোর্টের প্রবৃদ্ধি ছিল ভালো, রেমিটেন্সের ক্ষেত্রে তার আগের বছর যে ডিক্লাইন আমরা দেখেছিলাম সেটা পরিবর্তিত হয়ে আমরা একটি প্রথম দিকে ডাবল ডিজিট গ্রোথ দেখেছি, পরের দিকে হাই সিঙ্গেল ডিজিট গ্রোথে সেটা থেমে গেছে। এইসব দেখে মনে হচ্ছে যে অর্থনীতিতে প্রবৃদ্ধি 6.2 হবে, তার চেয়ে বেশিও হতে পারে। এবং আমরা এই সূচকের ব্যাপারে আমি একটা মন্তব্য একটু করতে চাই এখানে, যে আমরা তো অর্থনীতির কি ঘটবে অদূর ভবিষ্যতে সেটা প্রাক্কলন করি স্বল্প মেয়াদী কিছু সূচক দেখে। যেমন আমাদের কাছে মান্থলি ডেটা থাকে, এক্সপোর্টের থাকে, রেমিটেন্স থাকে, ইম্পোর্ট থাকে, ব্যক্তি খাতে ঋণ প্রবাহের ডেটা থাকে। এই সব তথ্যের ভিত্তিতে আমরা একটা প্রাক্কলন করার চেষ্টা করি। কিন্তু এই শর্ট টার্ম যে ইন্ডিকেটরসগুলি আছে সেখানে কিন্তু কিছু সমস্যা থাকে।
সেটির একটি বিশ্লেষণ আমরা এবারের আপডেটে দেওয়ার চেষ্টা করেছি যে কোন সূচকগুলোর ভিত্তিতে আমরা একটু কনফিডেন্টলি বলতে পারি যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে। কারণ আপনি একটা সূচকে দুটো জিনিস থাকে, একটা হলো যেটাকে আমরা বলি সিগন্যাল, যেটা সংকেত, যেটা প্রকৃতভাবে বলে যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে। সেটা সংকেত আপনার ট্রাফিক সিগন্যালের মতো, সেখানে আপনি সবুজ সংকেত খুঁজতে পারেন, ইয়েলো সংকেত খুঁজতে পারেন বা লাল সংকেত খুঁজতে পারেন। কিন্তু সেই সংকেতের সাথে সাথে প্রতিটি সূচকে আবার কিছু শব্দও থাকে যেটাকে আমরা নয়েজ বলি। এবং অর্থনীতির যে স্বল্পমেয়াদী সূচকগুলো এগুলি কিন্তু অনেকটা ঢাকার ট্রাফিক সিগন্যালের মতো। কারণ ঢাকার ট্রাফিক সিগন্যালে আপনি যদি সবুজ দেখেন বা ইয়েলো দেখেন বা লাল দেখেন, সেটির ভিত্তিতে কিন্তু গাড়ি চালানো সম্ভব না। মানে কোন দিকে যাবে গাড়িগুলো সেটা বলতে গেলে শুধু সিগন্যাল দেখলে হবে না, আশেপাশের শব্দগুলিকেও খেয়াল রাখতে হবে, মানে পুলিশের ট্রাফিক ম্যানেজমেন্টটা কিভাবে করছে। তো অর্থনীতির সূচকের ক্ষেত্রেও এই ধরনের কিছু সমস্যা থাকে। কাজে এখানে কিছু টেকনিক আছে যেটাকে আমরা বলি, পানিতে যেমন আমরা ফিল্টার ব্যবহার করে পলিউটনটা রিমুভ করার চেষ্টা করি, অর্থনৈতিক সূচকের যে ডেটাগুলি থাকে সেখানেও ফিল্টার ব্যবহার করে এই সংকেত আর শব্দের কোনটা বেশি সেটা বের করা সম্ভব হয়। সেই বিশ্লেষণটা আমরা দিয়েছি এবং তার ভিত্তিতে আমাদের যে কনক্লুশন যে এক্সপোর্ট, রেমিটেন্স, ইম্পোর্ট, কাঁচামালের ইম্পোর্ট বা ইন্টারমিডিয়েট গুডসের ইম্পোর্ট বা মেশিনারির ইম্পোর্ট, এখানে কিন্তু সংকেতের চেয়ে শব্দের পরিমাণ বেশি। কাজে এখানে ফিল্টার ব্যবহার করে আপনি পানিটা পুরোপুরি পরিষ্কার করতে পারবেন না। কিন্তু দু তিনটে সূচক আছে যেখানে যেটা মোটামুটি রিলায়েবল। তার মধ্যে একটি হলো রেভিনিউ, দ্বিতীয়টা হলো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, আর তৃতীয় হলো খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। এগুলোর এখানে মোটামুটি নির্ভরযোগ্য একটি সংকেত পাওয়া যায়। এবং এই তিনটি সূচকে আমরা যেটা দেখেছি প্রথম 6 মাসে যে অর্থনীতি যে একটি রিকাভারের মধ্যে যাচ্ছে, সেটি আমরা এখানে চিত্রে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে একটি আপসাইডের দিকে বছর শেষ হতে পারে প্রথম 6 মাসের ডেটার ভিত্তিতে, সেই কনক্লুশনে আমরা উপনীত হতে পারতাম। কিন্তু পরে গিয়ে যে অস্থিরতার মধ্যে দিয়ে অর্থনীতি গেল, যে সহিংসতার মধ্যে দিয়ে অর্থনীতি গেল, এতে কিন্তু ক্ষতি বেশ হয়েছে। এবং এবারের যে ক্রাইসিসের মধ্যে আমরা গেছি সেটি আমি বলবো তিনটি কারণে এবারের ক্ষতিটা আগের বারের যে এপিসোড তার চেয়ে বেশি হওয়ারই কথা। কারণ এইবারেরটা আরো দীর্ঘ ছিল, গতবারে যেমন 45 দিনের মধ্যে ছিল, এবার 60 দিন ছাড়িয়ে গেছে। এইবারের যে টাইমিংটা সেটি কিন্তু আমাদের অর্থনীতির যে অ্যানুয়াল যে বিজনেস সাইকেল তার একটি উচ্চ পর্যায়ে যখন যায়, শুকনো মৌসুমে যখন নির্মাণ কাজ তুঙ্গে পৌঁছায়, যখন ট্যুরিজম তুঙ্গে পৌঁছায়, যখন আমন তোলা হয়, আমন বাজারজাতকরণের সময় আছে, শাকসবজি, ফুল এগুলির ব্যবসা তুঙ্গে পৌঁছায়, কনজিউমার রিটেইল সেলস, এই যে বিভিন্ন ফেয়ার, এক্সিবিশন, এগুলো একটা সিজন হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক সেই সময় এই সহিংসতার ইয়েটা এসছে। যার ফলে টাইমিং এর কারণে আর ডিউরেশনের কারণে আর 2013তে অর্থনীতির যে আকার ছিল 2015তে সেই আকারটা তো অবশ্যই বেড়েছে। কাজে দৈনিক উৎপাদনশীলতা বেড়েছে, সেই কারণে এবারে ক্ষতির পরিমাণ আগের তুলনায় বেশি হওয়ারই কথা। এখন প্রশ্ন হলো কত। কাজে এখানে অনেক ধরনের হিসাব আপনারা দেখেছেন। একটা কথা মনে রাখা ভালো যে কারো কাছে সরাসরি কোনো হিসাব নাই। কাজে আমরা যে হিসাবগুলি করছি এগুলি সবই অনুমান। এখন অনুমান একেবারে আকাশ থেকে করা হয় না, অনুমান কিছু পদ্ধতি অনুসরণ করে সেই অনুমানটা করা হয়। আমরা যেভাবে অনুমানটা করার চেষ্টা করেছি সেটা হলো যে যদি এই ধরনের একটি ক্রাইসিস না থাকতো, যদি আমরা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে সারা বছর কাটাতে পারতাম, তাহলে অর্থনীতিতে কত প্রবৃদ্ধি হতে পারত, এটা কাউন্টার ফ্যাক্টর হিসাবে। তার ভিত্তিতে আমরা দৈনিক উৎপাদনশীলতার একটা হিসাব করি এবং তারপর এই সহিংসতার কারণে এখন তো পুরো অর্থনীতি তার কখনো থেমে থাকে না, কাজ তো চলতে থাকে। কাজে দৈনিক যে উৎপাদনশীলতা আছে সেটির কত অংশ এখানে লস হতে পারে সেটা নিয়ে একটা অ্যাসাম্পশন আমাদেরকে করতে হয়। সেটি বিভিন্ন খাতে, শিল্প খাতে, সেবা খাতে, কৃষি খাতে আমরা অ্যাসাম্পশনগুলি করে তারপরে হিসাবটা আসি। কিন্তু আমি বারবার একটা কথা এমফাসাইজ করতে চাই, এটা কিন্তু অনুমান। সেই অনুমানের ভিত্তিতে আমাদের অ্যাসেসমেন্ট হলো যে এই বছরে অর্থনীতির ক্ষতির পরিমাণ
$2.2 বিলিয়ন মতো হতে পারে। আপনারা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যান্যদের কাছ থেকে যে হিসাবগুলি পেয়েছেন তার সংখ্যা কিন্তু অনেক বড় আমাদেরটার তুলনায়, কিন্তু সেখানে কিছু সমস্যা আছে, সেগুলি আমরা প্রতিবেদনে সেই সমস্যাগুলি উল্লেখ করেছি। এখন প্রশ্ন হলো যে আমরা তো এর আগের বারও একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলাম সবাই যারা বিশ্লেষণ করেছেন অর্থনীতিকে নিয়ে, যে আমরা যে ক্ষতির কথা বলি সেটি অর্থবছর 14তেও তো অর্থনীতি একটি সহিংসতার মধ্যে দিয়ে গিয়েছিল। তখন আমরা ক্ষতির বিভিন্ন ধরনের হিসাব আমাদের কাছ থেকে পেয়েছেন, অন্যান্যদের কাছ থেকেও পেয়েছেন, কিন্তু পরে যেটা দেখা গেল যে বিবিএস থেকে যে সংখ্যাটা আমরা পেলাম প্রবৃদ্ধির, সেখানে এর কোনো দৃশ্যমান প্রভাব দেখা যায়নি। কাজে প্রশ্ন হলো আসলে কি ক্ষতির হিসাবটা আমরা অতিরঞ্জিত এক্সেসিভ একটা এস্টিমেট হয়েছিল, গ্রোথ এই হিসাবটা আসলো না কেন? কাজে এখানে দর্শক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি 2015 শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিশ্বব্যাংক। আর রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সংশোধিত পুনর্গঠন কার্যক্রমের তালিকা জমা দেওয়ার জন্য আর মাত্র কয়েকদিন সময় রয়েছে গ্রিসের কাছে। সম্প্রতি একথা জানিয়েছেন ইউরোজোনের নীতি নির্ধারকরা। এ সময় তারা আরও বলেন, আগামী 24 এপ্রিলের মধ্যে $7,200 কোটি ঋণ সহায়তা নিয়ে গ্রিসের সাথে চুক্তিতে আসতে চায় ইউরোজোনের অর্থমন্ত্রীরা। সংশোধিত পুনর্গঠন কার্যক্রমের তালিকা দাতা গোষ্ঠীকে সন্তুষ্ট করলেই অর্থশূন্য হতে যাওয়া গ্রিস নতুন করে পাবে অর্থ সহায়তা, পাশাপাশি ঋণ পরিশোধের জন্য পাবে বাড়তি সময়। এ অবস্থায় ঋণ বাবদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে 45 কোটি ইউরো পরিশোধ করেছে গ্রিক সরকার। তবে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেছেন, গ্রিসের এখন অর্থনীতিতে স্থিতিশীলতা আনার ব্যাপারেই গুরুত্ব দেওয়া উচিত, আর এক্ষেত্রে ট্রয়কার গ্রিসকে সর্বাত্মক সহায়তা দেওয়া উচিত বলেও জানান তিনি। বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যস্ততম রেল পরিবহনগুলোর একটি হলেও অব্যবস্থাপনার কারণে প্রতি মাসে বড় অঙ্কের টাকা লোকসান গুনছে ভারতের রেল কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান উন্নত করতে না পারায় দেশটির সবচেয়ে বড় এই গণপরিবহন খাতের প্রতি জন অসন্তোষের যেন শেষ নেই। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটির বেসরকারীকরণ নিয়ে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে বেসরকারি খাতে ছেড়ে না দিয়ে এখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছেন, কিন্তু তবুও কোনো মতেই কাটছে না ভারতের রেল খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তা। ভারতে রেল ব্যবস্থা চালু হয় 1853 সালে ব্রিটিশ শাসন আমলে। তবে ভারতীয় রেলওয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে 1951 সালে। বর্তমানে এই সংস্থাটির অধীনে প্রায় 12,000-এরও বেশি ট্রেন আছে, যার মধ্যে প্রতিদিন চলাচল করে 11,000 ট্রেন। রয়েছে 5 লাখ মালবাহী ও 60,000 যাত্রীবাহী কোচ। ভারতীয় রেলের 9,000-এরও বেশি ইঞ্জিন রয়েছে, যার মধ্যে 43টি ইঞ্জিন বাষ্পচালিত। 121 কোটি জনগণের এই দেশটিতে প্রতিদিন 2,30 লাখ লোক রেলে যাতায়াত করে। তবে দেশ জুড়ে এর কার্যক্রম বিস্তৃত হলেও লোকসানি প্রতিষ্ঠান হওয়ায় সামগ্রিক অর্থনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। নিম্ন ভাড়া, আয়ের চেয়ে বেশি ব্যয়, মালামাল পরিবহন কমে যাওয়া সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটিকে। ভূমি স্বল্পতার কারণে খুব বেশি রেল লাইন স্থাপন সম্ভব না হয় অনেক লাইনেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল করছে। আছে অতিরিক্ত স্টেশনে ট্রেন থামা সহ মন্থর গতির যাত্রা। বিশ্বের সবচেয়ে বড় রেল পরিবহন সংস্থার আরও দুর্বলতা রয়েছে। পুরনো রেল, বিধ্বস্ত কোচ, পুরনো ধাঁচের সংকেত ও লেভেল ক্রসিং এর কারণে প্রতি বছর দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু লোক। প্রতি বছর বেশ ঘটা করেই সংসদে আলাদা করে রেল বাজেট পাশ করেন রেলমন্ত্রী, তবুও এ খাতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে না। এমন অবস্থায় এই সংস্থাকে বেসরকারি খাতের আওতায় ছেড়ে দেওয়ার দাবি উঠেছে। যদিও মোদী সরকার ক্ষমতায় এসেই জানিয়ে দিয়েছেন প্রতিযোগিতায় টিকে থাকতে এ খাতে বিদেশি বিনিয়োগকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা রেলের উন্নয়নে কাজ করব। এয়ারপোর্টের মতো রেল স্টেশনগুলোকে আধুনিকায়ন করা হবে। এই সরকার রেলকে বেসরকারীকরণ করবে না। অবশ্য আশার কথা হলো দেশটির চলতি অর্থ বছরের বাজেটে যাত্রী সেবার মান বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 5 বছরে $13,700 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
যার আওতায় বড় স্টেশনগুলোতে ওয়াইফাই সেবা, টিকিট কাটার সুবন্দোবস্ত, মহিলা যাত্রীদের সুরক্ষায় ক্যামেরা বসানোর মতো পরিকল্পনা হাতে নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে বড় কর্মসংস্থান খাত ভারতীয় রেলওয়ের সঙ্গে যুক্ত প্রায় 14 লাখ লোক। রেল খাতের আধুনিকায়নে তাই এ খাতকে ঢেলে সাজাতে হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। $3,100 কোটি বিনিময়ে ব্রিটেনের জ্বালানি কোম্পানি বিজি গ্রুপকে কিনে নিচ্ছে আরেক ব্রিটিশ জ্বালানি কোম্পানি রয়্যাল ডাচ শেল। সম্প্রতি এ বিষয়ে বিজি গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানি দুটি একীভূত হলে তা হবে 2015 সালের জন্য জ্বালানি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় চুক্তি। কোম্পানি দুটি একীভূত হলে তাদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াবে $29,600 কোটি। বর্তমানে রয়্যাল ডাচ শেলের মোট সম্পত্তির পরিমাণ $17,700 কোটি। জ্বালানি তেলের দরপতনের কারণে প্রতিষ্ঠানগুলোর যে ক্ষতি হয়েছে, এই উদ্যোগে তা কিছুটা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 2015 সালের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং এর মুনাফা হয়েছে $544 কোটি। স্থানীয় মুদ্রা অনুযায়ী এ পরিমাণ 5.9 ট্রিলিয়ন ওন। মার্কিন টেক জায়ান্ট অ্যাপল কিংবা চীনা নতুন টেক জায়ান্ট জিয়াওমির সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে বেশ বেগ পেতে হলেও এ মুনাফা ছাড়িয়েছে বিশেষজ্ঞদের প্রত্যাশা। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এ মুনাফা 30% কম। চলতি বছর 47 ট্রিলিয়ন ওন মূল্যের টেলিভিশন এবং স্মার্টফোন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্যামসাং। তবে টেক জায়ান্ট শুধু স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নয় বলে সব পণ্যের মান উন্নয়ন এবং বিক্রিতে সমানভাবে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ই কমার্সের পর এবার অনলাইনে পণ্য কেনাবেচায় নতুন ধারণা নিয়ে এসেছে ফেসবুক কমার্স। পণ্যের দ্রুত প্রচার চালানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন উদ্যোক্তারা। সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ীদের। এবং সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই চলছে ইলিশ নিধনের মহোৎসব। অবাধে চলছে বেচাকেনাও, বন্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টহল জোরদার। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।